ওয়েল, আমরা একটা প্রায় 7 দিনের একটা গ্যাপ নিয়েছিলাম আসলে আমার জুমের বেশ কিছু প্রবলেমের কারণে। ওটার সমস্যাটার সমাধান আসলে এখনো করতে পারি নাই, হয়তো আজকে বা কালকের মধ্যেই সমাধানটা হয়ে যাবে। এই জন্য একটু প্রবলেম হচ্ছে ক্লাস নিতে আসলে। আমি প্রথমেই এই জন্য সরি বলে নিচ্ছি, ওকে? তো আমরা আজকে আরো একটা নিউজ পেপারে একটা ক্লাস ধরবো। আমরা যে ক্লজ গুলা দেখেছিলাম বা ফ্রেজ গুলা দেখেছিলাম, এন্ড হোয়াট ইউ ইউজুয়ালি সে দ্যাট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ভেরি পাইভোটাল। ঠিক আছে? সো এই রিডিং হ্যাবিটের যে সিগনিফিকেন্স, এটার দিকটাতেই গুরুত্ব রেখে হচ্ছে মূলত আমরা কি বলে যে এই নিউজ পেপারের ক্লাসগুলো সাধারণত অ্যারেঞ্জ করে থাকি। ঠিক আছে? সো লেটস সি ইফ উই ক্যান ডিসকাস সামথিং টুডে। আমরা যে ক্লজ গুলো পড়েছিলাম ওই ক্লজ গুলোর উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি আমাদের আলোচনাকে অর্গানাইজ করবো। ঠিক আছে? আমরা দেখবো যে ক্লজ কিভাবে কাজ করতেছে। আহ, আমরা জিও পলিটিক্যাল ইনসাইট পার্টটাতে আছি। টু সি যে কোনো কিছু আছে কিনা চলেন দেখি, হ্যাঁ। আম, ধরেন আমরা এটাই নিলাম, দ্য ড্রাগন অ্যান্ড দ্য ডেল্টা। ঠিক আছে? এখানে ড্রাগন দিয়ে বোঝাচ্ছে কাকে? বলেন তো দেখি, কি এখানে ড্রাগন দিয়ে কাকে বোঝাচ্ছে? হ্যালো, কেউ বলতে পারেন এখানে ড্রাগন দিয়ে কাকে বোঝাচ্ছে? তার ড্রাগন দিয়ে চায়নাকে বোঝাচ্ছে আর ডেল্টা চায়নাকে। দিয়ে বাংলাদেশকে বোঝাচ্ছে। আর ডেল্টা দিয়ে হচ্ছে আপনার Yes. বাংলাদেশকে বোঝাচ্ছে। গুড, ব্রিলিয়েন্ট। তো পারেন আপনারা, না পারার কোনো কারণ নাই। তো কি বলতেছে চলেন দেখি। বলতেছে দেয়ার আর রিভার্স এন্ড দেয়ার দেয়ার কারেন্টস। রিভার্স অফ বাংলাদেশ, পদ্মা, মেঘনা, যমুনা রান ডিপ, শেপিং ল্যান্ড, ডেস্টিনি অ্যান্ড কমার্স। ঠিক আছে? দেয়ার আর রিভার্স এন্ড দেন দেয়ার আর কারেন্টস মানে কি? নদীও আছে, আবার কি আছে, স্রোতও আছে। ঠিক আছে? বাংলাদেশের রিভার গুলা কি দেখেন, এম ড্যাশ দিয়ে আলাদা করে বুঝাইছে। এখানে মেইন ক্লজটা কি, দ্য রিভার্স অফ বাংলাদেশ রান ডিপ। ঠিক আছে? এখন এই রিভার গুলো কি? নেম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। তারা খুব ডিপ ভাবে রান করে। আচ্ছা, এই যে রিভার্স অফ বাংলাদেশ তারা কি করতেছে? হুইচ শেপ ল্যান্ড, ডেস্টিনি অ্যান্ড কমার্স। যা কি করে? আমাদের ভূমিকে, ভাগ্যকে বা লক্ষ্যকে বা আমাদের বাণিজ্যকে আপনার আকৃতি দান করে। ইন এ সেন্স এটাকে পরিচালনা করে। হুইচ শেপ, রিডাকশন করে কি হলো? শেপিং। ঠিক আছে? বাট কারেন্টস দ্য আনসিন ফোর্সেস। ঠিক আছে? হ্যাঁ, বলতেছে কারেন্টস। এর পরের বাক্যটা কি? পরের বাক্যটা হলো বাট কারেন্টস। খেয়াল করে দেখেন কি বলছে। উনি বলতেছে যে, একটু দাঁড়ান, আমি আমার ল্যাপটপের কলম ঠিক করছি খুব কষ্টে। ঠিক আছে? এই ল্যাপটপের কলমের কি বলে আপনার ব্যাটারি আমাকে ঢাকা থেকে আনতে হয়েছে। চিন্তা করে দেখেন কি একটা অবস্থা। বলতেছে তাহলে এই 3 নম্বর বাক্যটার কি, আবার দেখি একটু এই বাক্যটা কোত্থেকে আসলো। বাক্যটার মেন ক্লজ হলো যে বাট কারেন্ট, কিন্তু স্রোত। ঠিক আছে? আর হার্ডার টু চার্ট। আর হার্ডার টু চার্ট মানে কি, কিন্তু স্রোত গুলোকে আপনার পক্ষে খুব কষ্টসাধ্য চার্ট করা, মানে কি নির্দিষ্ট করা। ঠিক আছে? হ্যাঁ। এখন এই কারেন্টের অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি? দ্যাট আর দ্য আনসিন ফোর্সেস। তো দ্যাট কাটছি, আর আর কাটছি, বাকি রইল কি দ্য আনসিন ফোর্সেস। তাহলে এই আনসিন ফোর্সেস এর মধ্যে কিন্তু আমার কোনো মেইন ভার্ব নাই। এটা একটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে। যদি অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে তাহলে নিশ্চয়ই দায়ের আগে একটা কমা হবে আর ফোর্সের পরে একটা কমা হবে। কিন্তু ফোর্সের পরে যেহেতু আর একটা অ্যাজেক্টিভ ক্লজ আছে, তাই অ্যাজেক্টিভ ক্লজটা শেষ করেই কমাটা দেওয়া হয়েছে। তাহলে বাক্যটা কি? বাট কারেন্টস আর হার্ডার টু চার্ট। অর্থাৎ কারেন্ট গুলোকে বা স্রোতকে আপনি যদি মনে করতে চান নিয়ন্ত্রণে আনবেন বা নির্দিষ্ট করবেন, এটা খুব কঠিন। কোন কারেন্ট? যেগুলো হচ্ছে আনসিন ফোর্সেস, অদেখা শক্তি বা অজানা শক্তি। সেই অজানা শক্তি কারা? দ্যাট ডিকটেট দ্য ফ্লো অফ হিস্ট্রি। যা নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে কাকে?
ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে। এগুলাকে আপনার চার্ট করাটা কিন্তু খুব কঠিন। তাহলে আমরা কি স্ট্রাকচারটা পুরোপুরি বুঝতে পারছি না বুঝতে পারিনি, বলুন তো একটু বুদ্ধি করে। বুঝতে পারছি। বুঝতে পারছি। তো দেখলেন তো অ্যাডজেক্টিভ ক্লজ আপনি আসলে যা পড়ছেন তার পুরো কনসেপ্টটাই কিন্তু আপনার ঘুরে ফিরে এই যে এখানে কাজে লাগতেছে, দেখছেন? তো এই এই জিনিসগুলো এরকম, দিন শেষে আপনার খালি ক্লজ বুঝতে পারলেই কাজ শেষ, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এবার দেখেন কি বলতেছে। এবার বলতেছে যে দা টাইডস অফ জিওপলিটিক্স মানে কি? মানে হচ্ছে যে বলতে টাইডস অফ জিওপলিটিক্স মানে কি? মানে হচ্ছে যে জিওপলিটিক্স এর যে টাইড আমরা দেখতে পাচ্ছি, দা আন্ডার কারেন্ট অফ ট্রেড ওয়ার, ঠিক আছে? মানে কি? মানে হলো বাণিজ্য যুদ্ধের যে আপনার চোরা স্রোত, যেই স্রোত আমরা কি করতে পারছি না, আমরা হচ্ছে দেখতে পারছি না, ঠিক আছে? ওকে। এখন এই বাক্যটা কোত্থেকে আসে বলেন তো, একটু বুদ্ধি করে দেখি পারেন কিনা কেউ, বলেন তো এই বাক্যের মেন ক্লজটা কি আমাদের? হ্যালো? হ্যালো? এই বাক্যের মেন ক্লজটা কি একটু বলতে পারবেন? হ্যালো? কথা বল- হ্যাঁ, The tides of geopolitics dictate the future of nations. হ্যাঁ, দ্য টাইডস অফ জিওপলিটিক্স, ঠিক আছে। আম, তারপর হচ্ছে দ্য আন্ডার কারেন্টস অফ ট্রেড ওয়ার, দ্য রিপলস অফ পাওয়ার শিফট, অল ডিকটেট দ্য ফিউচার অফ নেশনস। মেইন ক্লজটা বেসিক্যালি কি, যে ভাই অল ডিকটেট দ্য ফিউচার অফ নেশনস, ঠিক আছে? মেইন ক্লজটা বেসিক্যালি এটাই, যে অল ডিকটেটস দ্য ফিউচার অফ নেশন, যে একটা জাতির ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে এরা। এখন সমস্যাটা হচ্ছে এই অলে গিয়ে, এই অল বলতেছে যে ভাই এই যে অল কই গেল, এই যে অল, এই অল বলতেছে যে ভাই এই কি বলে কাকে, এই এই এরা সবাই যে নিয়ন্ত্রণ করে, এই এরাটা কে? এই অল দিয়ে বুঝাচ্ছেন আপনি জিওপলিটিক্স এর স্রোতকে বুঝাচ্ছেন, ঠিক আছে? তা বাণিজ্য যুদ্ধের চোরা স্রোতকে বুঝাচ্ছেন, মানে একটু মেটাফরিক্যালি ইউজ করছে। দ্য রিপল অফ পাওয়ার শিফট, রিপল অফ পাওয়ার শিফট মানে কি? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপল অফ পাওয়ার শিফট, ঠিক আছে? রিপল অফ পাওয়ার শিফট বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে রিপল ইফেক্ট জিনিসটা কি। ইফ ইউ থ্রো এ স্টোন, পিচ অফ স্টোন ইনটু দ্য ওয়াটার অফ এ পন্ড, আপনি দেখবেন স্রোতটা শুরুতে খুব ছোট থাকলেও হোয়েন ইট রিচেস দ্য হোয়াট হোয়েন ইট রিচেস দ্য শোর অর দ্য ব্যাঙ্ক, ওই পর্যন্ত আস্তে আস্তে দেখবেন যে স্রোতটা অনেক বড় হয়ে যায়। এটাকে বলা হয় রিপল ইফেক্ট, ঠিক আছে? ছোট্ট একটা জিনিসের ধাক্কা অনেক বড় একটা রেজাল্ট ক্রিয়েট করতে পারে। পুকুরের মধ্যে আমি পাথর ফেললে যে ইফেক্টটা হয়, হ্যাঁ, আবার এরকম আরেকটা ইফেক্ট আছে, সেটা কি? সেটা হলো স্পিল ওভার। বাটারফ্লাই। So spillover impact and ripple impact two are significantly different. Ripple impact হচ্ছে একটা টাইনি চেঞ্জ বা মিনাস্কিউল চেঞ্জ। মিনাস্কিউল শব্দের অর্থ হলো ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সো এ টাইনি চেঞ্জ ক্যান হ্যাভ এ বিগার ইম্প্যাক্ট ইন দ্য লং রান। আর যে ওই যে রিপল ইম্প্যাক্ট যেটা বললাম, যে আপনি একটা ঢিল ছুড়লেন, সেখান থেকে তীরে আস্তে আস্তে ওটার স্রোতের সাইজটা কিন্তু ইট বিকামস ভেরি বিগ। আর আরেকটা হচ্ছে গিয়ে কি, আরেকটা হচ্ছে আপনার স্পিল ওভার ইম্প্যাক্ট। হ্যাঁ, সো হোয়াট ইজ স্পিল ওভার ইম্প্যাক্ট? স্পিল ওভার ইম্প্যাক্ট মানে হলো, মনে করেন একটা গ্লাসের মধ্যে পানি আছে, আপনি এর মধ্যে ধুম করে কি বলে যে একটা মারলেন, আপনি অতিরিক্ত পানি ঢাললেন, তাহলে কিন্তু পানিটা কি হবে, ছলকে সাইডে গিয়ে পড়বে। তো এটাকে বলা হয় স্পিল ওভার ইম্প্যাক্ট। সো টু আর ডিফারেন্ট থিং, বাট
মানে অনেকেই আমরা কি বলে এটাকে হযবরল করে ফেলি বুঝতে গেলে, ঠিক আছে। তো আশা করি এই দুইটা টার্ম বুঝতে আমাদের আর তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। স্পিল ওভার ইম্প্যাক্ট ভার্সেস হচ্ছে গিয়ে কি রিপল ইম্প্যাক্ট, পারবেন না? না ভুলে যাবেন আবার? জি না মনে পারবো। থাকে। মনে থাকবে। সো অল ডিক্টেট দ্য ফিউচার অফ নেশনস, মানে জাতিগুলোর ভবিষ্যৎকে আসলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। ইন দিস ইন্টারপ্লে, এই যে একটা ইন্টারপ্লে আছে বলতেছে, ইন দিস ইন্টারপ্লে, এই ইন্টারপ্লে, ইন্টারপ্লে কেন বলা হচ্ছে, মানে একটা একটার সাথে কানেক্টেড হয়ে খেলতেছে, ঠিক আছে। ইন দিস ইন্টারপ্লে, এই খেলায়, পারস্পরিক খেলায় বাংলাদেশ এন্ড চায়না আর নট মিয়ারলি ড্রিফটিং নেইবার্স, তারা শুধুমাত্র ড্রিফটিং নেইবর না, অর্থাৎ এই যে পারস্পরিক নির্ভরশীলতার যে খেলা, সেখানে মিয়ারলি মানে কেবল, ঠিক আছে, তারা শুধুমাত্র কি না আপনার ড্রিফটিং কোনো পার্টনার, এই নেইবর বা প্রতিবেশী না। ড্রিফটিং মানে কি, আপনি যদি একটু মানে কি বলে ছোটবেলা থেকে ওই যে কি বলে, আপনি যদি একটু কি বলে আপনার এই যে মানে কি বলে আপনার যদি কি বলে এটা কেমনে বুঝাবো, মানে ঘুড্ডি টুডি উড়ায় থাকেন, দেখবেন যে কি হয় আপনার ওই যে ঘুড্ডি আকাশে বাতাসের কারণে কি হয়, ঘুরতে থাকে, ঠিক আছে। এই ঘুরতে থাকাটাকে উঠতে বলা হয় যে ড্রিফটিং, মানে বাতাসের দ্বারা চলতে থাকে, ঠিক আছে। তো এখানে অনেকটা মিন করতেছে যে প্রবাহমান কোনো বন্ধু বান্ধব না, ঠিক আছে, প্রতিবেশী না। দে আর আর্কিটেক্টস অফ এ শেয়ার্ড ডেস্টিনি, তারা একটা আম, যোগসূত্র আছে এরকম একটা লক্ষ্যের নির্মাতা, ঠিক আছে। মানে পারস্পরিক যোগসূত্র আছে এমন একটা লক্ষ্যের নির্মাতা। বাউন্ড বাই হিস্ট্রি, তারা আবার ইতিহাসের দ্বারা কি একে অন্যের সাথে কানেক্টেড, সংযুক্ত। অ্যান্ড অ্যাম্বিশন অ্যান্ড এ ব্লু প্রিন্ট ফর ফিউচার, এবং ভবিষ্যতের একটা ব্লু প্রিন্টেরও তারা কি নির্মাতা, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে চায়না এবং বাংলাদেশের আহ, তো এখানে চায়না এবং বাংলাদেশের সম্পর্কটাকে কি করা হচ্ছে, একটু সিগনিফিকেন্টলি দেখানো হইতেছে যে দে হ্যাভ শেয়ার্ড হিস্ট্রি, ঠিক আছে, দে হ্যাভ শেয়ার্ড অ্যাম্বিশন, দে হ্যাভ শেয়ার্ড ডেস্টিনি, সো দে আর বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার অ্যান্ড এ ব্লু প্রিন্ট অফ দ্য ফিউচার, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। তারপর কি বলতেছে, তারপর বলতেছে যে কি বলে, আহ, বলতেছে যে কি বলে যে রিসেন্ট ইভেন্ট, হ্যাঁ, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলা হ্যাভ অ্যাডেড আর্জেন্সি টু দিস ডিসকোর্স, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে যে আহ, সাম্প্রতিক সময়ে যে আপনার ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, এটা আবার যোগ করছে, কি যোগ করছে, আর্জেন্সি যোগ করছে, মানে জরুরি অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো টু দিস ডিসকোর্স, এখন এখানে ডিসকোর্স মানে কি, এটা ডিসকোর্স মানে বোঝাচ্ছে কোনো আলোচনা, মানে এই এই আলোচনাতে আরো বেশি কি মানে মানে গুরুত্ব যোগ করছে বর্তমান সময়ে আপনার যা ঘটতেছে এই ইস্যুস গুলা। মানে কি এ 21, 21 জন ডেলিগেশন, মানে কি 21 জন আপনার হচ্ছে সরকারি কর্মকর্তা, বা আপনার এটাকে অনেক সময় ডেলিগেশন মানে যে কোনো কিছু রিপ্রেজেন্টেটিভকে বোঝায়, ঠিক আছে। অফ হুইচ, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই 21 মেম্বার ডেলিগেশনের, যাদের যেটা যেই গ্রুপের আই ওয়াজ এ পার্ট, আমি যে অংশ ছিলাম। তো এই রিসেন্টলি কি হইতেছে, আহ, এই যে 21 জন মেম্বারের গ্রুপটা কি করছে, এম্বার্ক অন এ জার্নি। সাবজেক্ট হচ্ছে এ 21 মেম্বার ডেলিগেশন, ভার্ব হচ্ছে এম্বার্ক। এম্বার্ক অন এ জার্নি টু বেইজিং, তারা বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, ঠিক আছে। নট অ্যাজ আইডল এমিসারিস, এমিসারি শব্দের অর্থ কি, এমিসারি শব্দের অর্থ হলো দূত। আই রিপিট, এমিসারি শব্দের অর্থ হচ্ছে গিয়ে দূত, ঠিক আছে, বা ইউ ক্যান অলসো কল ইট মেসেঞ্জার, ঠিক আছে। তো বলতেছে যে রিসেন্টলি আপনার কি হয়েছে, যে রিসেন্টলি আপনার 21 জনের একটা টিম বেইজিং এর উদ্দেশ্যে গেছে। এখন এই যে 21 জন টিমটা বেইজিং এর উদ্দেশ্যে গেল, এইটার একটা কি ছিল, অফ হুইচ আই ওয়াজ এ পার্ট, আমি যার একটা অংশ ছিলাম, ঠিক আছে। তো কি হিসেবে তারা যায় নাই, তারা জাস্ট ওই অলস দূত হিসেবে গেছে এরকম না, মানে যেটা হয় যে সরকারি প্রোগ্রামে যাওয়ার দরকার গেছে, ঠিক আছে, এরকম হয় না অনেক সময়, মানে যে কোনো প্রোগ্রাম হইতে পারে, সরকারি বলি না। তো বাট তারা কি হিসেবে গেছে, অ্যাক্টিভ নেগোসিয়েটার, একদম মানে সুপার ডুপার
আপনার কি বলে নেগোশিয়েটর হিসেবে গেছে, ঠিক আছে? কিসের জন্য? অফ বাংলাদেশের প্লেস ইন দা আনফোল্ডিং এশিয়ান সেঞ্চুরি, ঠিক আছে? অর্থাৎ এশিয়ান সেঞ্চুরি উন্মোচন করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কি হতে পারে সেই জিনিসটা উন্মোচন করার ক্ষেত্রে তারা রিসেন্টলি কি করেছেন, বেইজিং গিয়েছেন। অর্থাৎ তারা একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। শুধু যাওয়ার জন্য যাওয়া তা না, দ্য ইস্যু ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর দ্য নেশন, ঠিক আছে? বলছে ইন মিটিংস উইথ হাই র্যাঙ্কিং অফিসিয়ালস অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি অ্যান্ড দ্য ফরেন মিনিস্ট্রি, মানে কি বলছে, চায়নার কমিউনিস্ট পার্টির আপনার বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা, এই অফিসিয়ালস মানে কিন্তু বেসিক্যালি আপনার কি এই ডেলিগেশনকে বোঝায়। সো ডেলিগেশনস এন্ড অফিসিয়ালস আর মোটামুটি সেম, ঠিক আছে? তো চাইনিজ সিপিসির বেশ কিছু হাই র্যাঙ্কিং অফিসিয়ালের সাথে মিটিং এবং ওদের ফরেন মিনিস্ট্রির সাথে মিটিং এ করার সময় কি করা হয়েছে, উই প্রেজেন্টেড, আমরা তুলে ধরেছিলাম বা আমরা উপস্থাপন করেছিলাম এ ভিশন ফর এলিভেটেড পার্টনারশিপ। এলিভেটেড পার্টনারশিপ মানে কি, এক নতুন মাত্রার অংশীদারিত্ব। ঠিক আছে, আমরা এট দিস মোমেন্ট হয়তো মনে করেন 1,000 কোটি টাকার বিজনেস করি, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সামনে এই পার্টনারশিপটাকে আরেকটু 2,000 কোটি 3,000 কোটি নিতে পারি কিনা। তো এটাকে বলা হচ্ছে এলিভেটেড পার্টনারশিপ। দ্য রেসপন্স, এবং এর রেসপন্সটা কি ছিল, এনথুজিয়াস্টিক এন্ডোর্সমেন্ট। এনথুজিয়াস্টিক মানে কি, খুব আগ্রহপূর্ণ। আর এন্ডোর্সমেন্ট মানে কি, এন্ডোর্সমেন্ট মানে হলো অনুমোদন বা ইউ ক্যান কল অ্যাপ্রুভাল, ঠিক আছে? তো আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে হাই র্যাঙ্কিং ইয়েদের সামনে, চাইনিজ কমিউনিটির হাই র্যাঙ্কিং কর্মকর্তা এবং ফরেন মিনিস্ট্রির সামনে আমরা হচ্ছে একটা প্রেজেন্ট করেছিলাম, কি বলে, এই যে আমরা একটা কি বলে একটা মিটিং করেছিলাম। সেখানে আমরা প্রেজেন্ট করেছিলাম কি, যে নতুন মাত্রার অংশীদারিত্বটা আসলে কেন দরকার এই জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে? আর এর জবাবটা কি ছিল, এতে কি সাড়া পেয়েছিলাম, সাড়াটা ছিল খুব আগ্রহপূর্ণ এন্ডোর্সমেন্ট। অর্থাৎ ওনারাও, অর্থাৎ কাউন্টার পার্টরাও খুব আগ্রহ নিয়ে কি করেছেন আমাদের সাথে এতে হ্যাঁতে হ্যাঁ বলেছেন, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? গুড। সো এই যে এমিসারিজ ওয়ার্ডটা শিখবেন, ডেলিগেশনস ওয়ার্ডটা শিখবেন, ঠিক আছে? তারপরে কি বলে আপনার এই যে এই অফিসিয়ালস ওয়ার্ডটা শিখবেন। এগুলা কিন্তু মানে খুব কাজে লাগে। যেমন আজকেই মনে হয় ডেইলি স্টার না টিভি সিরিজে একটা ওয়ার্ড দেখলাম যে সাকিব আল হাসানের সম্পত্তিকে কনফিসকেট করার জন্য আদালত রায় দিছে। সো দা কনফিসকেট ওয়ার্ড ইজ ভেরি বিউটিফুল ওয়ার্ড, ঠিক আছে? কনফিসকেট করা মানে হচ্ছে গিয়ে কি, বাজেয়াপ্ত করা, ঠিক আছে? তো এই ওয়ার্ড ফ্রেজিং। এই ওয়ার্ড গুলো আসলে শিখে ফেলবেন, কোনোভাবেই মানে কি বলে বাদ দিবেন না, বুঝছেন ভাই? এগুলো হলো ভাই আপনার জীবনের জন্য মানে খুব গুরুত্বপূর্ণ ইস্যু, বুঝলেন ভাই? তারপর কি বলছে, হোয়াট ফলোড ওয়াজ নট মিয়ার ডিপ্লোম্যাটিক প্লিজেন্টারিজ বাট এ রিকগনিশন, ঠিক আছে? হোয়াট ফলোড মানে কি, যা পরবর্তীতে ঘটলো সেটা কেবলমাত্র, মিয়ার মানে হলো কেবল, মানে জাস্ট এরকম বলি না, এরকম না, শুধুমাত্র এরকম না, ঠিক আছে? ওকে। তো এই যে ওনারা যে করলো আপনার কি বলে, হয়ে গেল, এই যে ওনারা যে প্রেজেন্টেশনটা করলো, এই প্রেজেন্টেশনের পরে, ঠিক আছে, আপনার কি বলে যে এই যেটা ঘটলো, ঠিক আছে, সেটা শুধুমাত্র কি ছিল না, সেটা শুধুমাত্র আপনার কি বলে মানে ডিপ্লোম্যাটিক কোনো প্রেজেন্টারিজ ছিল না, ঠিক আছে? তো প্রেজেন্টারিজ মানে কি, প্রেজেন্টারি শব্দের আপনি যদি আক্ষরিক মিনিং এর দিকে যান, তাহলে এটা আসলে মিনিং করবে এরকম যে মানে কি বলে ছোটখাটো কোনো মজার কে বোঝায়, মানে কি বলে গল্পকে বোঝায় বা জোককে বোঝায়, বা ছোটখাটো কোনো সারা, এখানে বোঝাচ্ছে এরকম যে শুধুমাত্র কূটনৈতিক কিছু মুখরোচক কথাবার্তা হয়েছে তা না, বাট এ রিকগনিশন, এখানে একটা স্বীকৃতি পাওয়া গেছে। বাংলাদেশ ইজ রেডি টু বি মোর দেন এ রেসিপিয়েন্ট অফ চাইনিজ ইনভেস্টমেন্ট। বাংলাদেশ প্রস্তুত কি হওয়ার জন্য, শুধুমাত্র তারা মানে শুধুমাত্র চাই মানে চীনা বিনিয়োগের মানে গ্রাহক হওয়ার জন্য প্রস্তুত না, বাংলাদেশ এর চাইতে বেশি কিছু হওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে? যে মোর দেন এ রিসিপেন্ট, রিসিপেন্ট মানে গ্রাহক, গ্রহীতা, রিসিপেন্ট অফ চাইনিজ ইনভেস্টমেন্ট তা কিন্তু না। ইট ইজ রেডি টু বি এ স্ট্র্যাটেজিক কোলাবোরেটর, কৌশলগত কোলাবোরেটর। কোলাবোরেট মানে কি, একে অন্যকে হেল্প করা,
কৌশলগত অংশীদারিত্বের অংশে হয় সেজন্য তারা প্রস্তুত, মানে একটা হায়ার লেভেলকে বোঝাচ্ছে। ম্যানুফ্যাকচারিং ফোর্সের কি হওয়ার জন্য প্রস্তুত, এবং কি রিজিওনাল স্ট্যাবিলাইজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ রোল প্লে করার জন্য বাংলাদেশ প্রস্তুত। রিজিওনাল স্ট্যাবিলাইজার মানে কি আঞ্চলিক স্থিতিশীলতার মানে বাটন হিসেবে তারা কাজ করবে বাংলাদেশ, এরকম একটা মানে বাংলাদেশে খুব দাদা মেরি মানে কি বলছেন দাদা? হ্যাঁ, মেয়ার মানে কি বলছেন দাদা? ওয়াস্টড মেয়ার মিয়ার ডিপ্লোমেসি। মানে কেবল, মিয়ার মানে হলো কেবল, ঠিক আছে। ইট ইজ নট মিয়ারলি এ জোক, এটা শুধুমাত্র একটা কেবল জোক না। ইটস এ কি বলে, শেমফুল অ্যাক্ট, এটা খুব বাজে একটা কাজ, এরকম বলতে পারি মিয়ার, ঠিক আছে। মানে আচ্ছা বলতে পারি না বুঝছি দাদা। কেবল ভালোবাসাই কাজ করবে না, আরো কিছু দরকার, ঠিক আছে। তো মিয়ার লাভ ডাজ নট ব্লা 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 এরকম বোঝাচ্ছে। তো এই কথাটা তাহলে পুরো বাক্যের মিনিং কি দাঁড়ালো? মিনিং দাঁড়ালো যে ভাই বাংলাদেশ এখন শুধুমাত্র চায়না বিনিয়োগের জন্য হাত পেতে থাকবে তা না, বাংলাদেশ এখন প্রস্তুত কৌশলগত অংশীদারিত্বের অংশীদার হিসেবে, ঠিক আছে। তারপরে কি ম্যানুফ্যাকচারিং ফোর্সের অংশীদার হিসেবে, এবং কি মানে আঞ্চলিক স্থিতিশীলতা আনয়নের কৌশলগত অংশীদারিত্ব হওয়ার জন্য বাংলাদেশ কি প্রস্তুত, ঠিক আছে। সো এগুলো কিন্তু খুব হাই লেভেলের ওয়ার্ড, সো এই ওয়ার্ড গুলো ইউজ করলে কিন্তু ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ উইল পারফর্ম ভেরি গুড, ঠিক আছে। তারপর কি বলছে, বেঙ্গলস এনট্যাঙ্গলমেন্ট উইথ চায়না প্রিডেট মডার্ন জিওপলিটিক্স, ঠিক আছে। তো এখানে এখানে প্রিডেট ওয়ার্ডটা মানে কি আগের এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। আর এখানে আরেকটা ওয়ার্ড দিছে কি, এখানে আরেকটা ওয়ার্ড দিছে হচ্ছে আপনার এনট্যাঙ্গলমেন্ট, ঠিক আছে। তো এনট্যাঙ্গলমেন্ট মানে কি, এনট্যাঙ্গলমেন্ট মানে হলো আপনার কোনো একটা ক্রাইসিস বা কোনো সমস্যায় জড়ায় পড়ছে এরকম বোঝায়। তো মানে কি বাংলাদেশের সাথে চায়নার যে একটা এন্টেঙ্গলমেন্ট আছে বা ঝামেলা আছে, সেটা প্রিডেট মানে আগে, স্ক্রিনে দাগায়েন না, দয়া করিয়া চুল পাকনামি করিয়েন না, ঠিক আছে। আমি মুছে দিলাম, আর দাগ দিয়েন না। তো বাংলাদেশের সাথে যে আপনার চায়নার যে একটা ঝামেলা আছে, এটা হচ্ছে আধুনিক যে জিওপলিটিক্স মানে আধুনিক যে ভূ রাজনীতি আছে বর্তমানে, তার বহু আগের ঘটনা, প্রিডেট, এটা আগে চলছে। মানে ব্যাপারটা কিরকম, ধরেন আমাদের সাথে এখন চায়নার করেন যে আহ পাকিস্তানের সাথে মনে করেন ভালো সম্পর্ক হচ্ছে, ফর এক্সাম্পল হবে মনে করেন, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, দ্য এন্টেঙ্গলমেন্ট উইথ পাকিস্তান প্রিডেটস দ্য মডার্ন জিওপলিটিক্স, মানে বর্তমান জিও পলিটিক্স এর আগে এগুলো হয়েছে ভাই, এখন আর আমাদের কোনো ঝামেলা নাই, এরকম বুঝতে পারে, ঠিক আছে। ইন দা ফোর্থ সেঞ্চুরি, চতুর্থ মানে চতুর্থ শতাব্দীতে ফা হিয়েন, ঠিক আছে, ক্রনিকেল মানে কি, মানে ক্রনিকেল মানে সাধারণত কোনো কিছু রেকর্ডকে বোঝায় বা তালিকাভুক্ত বা নথিভুক্ত করা, কাল মানে সময় ওয়াইজ এরকম বোঝায়। তো ক্রনিকেল মানে কি তালিকাভুক্ত করেছিল, কি তালিকাভুক্ত করেছিল বা উল্লেখ করেছিল, দ্য কালচার অফ গাঙ্গাটিক ডেল্টা, মানে এই যে গঙ্গা বিধৌত যে অঞ্চল বা বদ্বীপ, ওটার যে সংস্কৃতি, বা স্ক্রিনে দেখাতে না করছি না, হ্যাঁ। এতক্ষণ ধরে চুল পাকনামি কইছে, এখন চুলের জায়গায় যখন হিন্দি একটা ওয়ার্ড ইউজ করুন তখন তো ভাই বেয়াদব হই যাবো, ঠিক আছে। ভালো করে এগুলো শোনেন না কেন ভাই, এটা কমন সেন্সের ব্যাপার, যে ভাই না করছে দাগ দিব না, সিম্পল এজ দ্যাট, কি দরকার ভাই, করতেছি পড়ি, না পারলে প্রশ্ন করেন, আলোচনা করি, ঠিক আছে। খুদাই এগুলো করে লাভ আছে? উনি মনে হয় নতুন দাদা, হ্যাঁ, মনে হয় নতুন। নতুন হন আর পুরাতন হন, ঠিক আছে, আপনি পড়তেছেন পড়েন, ঠিক না। তো এখন দেখেন কি বলতেছি, যে ফা ফা হিয়েন কি করছিল, ফা হিয়েন সাহেব হলো আপনার এই যে এই গঙ্গা বিধৌত অঞ্চলের বা বদ্বীপের সংস্কৃতিকে ক্রনিকেল করেছিল, মানে কি রেকর্ড করেছিল, উল্লেখ করেছিল ওনার বই হয়তো বা, ঠিক আছে। অ্যান্ড ইন সেভেন্থ সেঞ্চুরি, এবং সপ্তম শতাব্দীতে হিউয়েন সাং, এ দেখেন হিউয়েন সে সাং লিখছে, সাং লিখার সময় শুরুতে কিন্তু একটা টি আইছে, দেখছেন। তো হিউয়েন সাং মিট কিং হর্ষবর্ধনা, দাদা কি দাদা ছিল। কথাটা কেটে আসছে, আবার বলেন ভাই। হ্যালো, বললাম যে এখানে বিয়ার্ডিং টেস্টিমনি টু এনসেট, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ কি ডিকোড করা হয়েছে? ভাই আমি এখনো বিয়ারিং পর্যন্ত যাই নাই, যে পর্যন্ত আসবে ওই পর্যন্ত থাকি, ঠিক আছে। তো হিউয়েন সাং সাহেব কি করছিলেন, তিনি হচ্ছে আপনার রাজা হর্ষবর্ধনের সাথে সাক্ষাৎ করেছিলেন, ঠিক আছে। তারপর কি বলছে কমা দিয়ে, বিয়ারিং টেস্টিমনি টু এনশিয়েন্ট টাইস অফ স্কলারশিপ অ্যান্ড ট্রেড, এই জিনিসটা আগে বোঝাচ্ছে,
এই যে এখন এই যে আলোচনাটা হবে, আগে থেকে দৌড়ান কেন ভাই? দৌড়াবেন না, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি। এটা বোঝাচ্ছে এই যে হিউয়েন সাং সাহেব যে আপনার হর্ষবর্ধনের সময় যে আইছিল, এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে যে হুইচ বিয়ার দ্য টেস্টিমনি টু অ্যানশিয়েন্ট টাইস অফ স্কলারশিপ অ্যান্ড ট্রেড। হুইচ কেটে দিয়েছি, বিয়ারিং হয়ে গেছে। বুঝতে পারছেন এবার? জি দাদা, বুঝতে পারছি। তাহলে কি হচ্ছে, এই যে সপ্তম শতাব্দীতে হিউয়েন সাং সাহেব আইছিল আপনার হর্ষবর্ধনের সাথে মিট করতে, এটা কিসের সাক্ষ্য দিচ্ছে? আপনার সুপ্রাচীন কালের সম্পর্ক বা মেলবন্ধনের একটা সাক্ষ্য দিচ্ছে। কিসের মেলবন্ধন ভাই? স্কলারশিপ এন্ড ট্রেড, বিদ্যা এবং বাণিজ্য, উভয়ের যে একটা টাই ছিল, মানে আমাদের দুজনের মধ্যে আমরা কি বলে আপনার বিদ্যা এবং বাণিজ্যের যে আপনার এক্সচেঞ্জ করতাম, তার একটা সাক্ষ্য দেয় যে ওই সময় তার আইছে। 15th সেঞ্চুরিতে কি হয়েছে? নেভিগেটর মা হোয়াং, এই 15th সেঞ্চুরি নেভিগেটর অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর যে আপনার নেভিগেটর মা হোয়াং, তিনি কি করেছিলেন? ডেসক্রাইব করেছিলেন বেঙ্গলস বাসলিং পোর্ট। ঠিক আছে, বাসলিং মানে কি? বাসলিং মানে হলো খুব ব্যস্ত, হইচইপূর্ণ, কোলাহলপূর্ণ, এরকম বোঝায়। ঠিক আছে, তো তিনি কি করেছিলেন? পঞ্চদশ শতাব্দীর নাবিক, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে আপনার এই বর্ণনা করেছিলেন বাংলাদেশের বিভিন্ন ব্যস্ততম বাণিজ্য বন্দরগুলা। ঠিক আছে, ইটস মুসলিম রুলার্স, এবং এটার যে মুসলিম শাসকরা ছিলেন তাদের কথাও তিনি উল্লেখ করেছিলেন। অ্যান্ড দ্য মার্কেন্টাইল এনার্জি, এবং বাণিজ্যিক যে শক্তি তার কথাও তিনি ডেসক্রাইব করেছিলেন। এটা হলো মেইন ক্লজ। ঠিক আছে, মেইন ক্লজটা কি পেলাম আমরা? মেইন ক্লজটা হচ্ছে যে 15th সেঞ্চুরি নেভিগেটর মা হোয়াং, তিনি ডেসক্রাইব করেছিলেন মেইন ভার্ব, বাংলার বাসলিং পোর্ট, এটার মুসলিম রুলার এবং মার্কেন্টাইল এনার্জি। ঠিক আছে, তো এখন এই মা হুয়াং এর অ্যাডজেক্টিভ ক্লজ কি? হু সেইলড আন্ডার অ্যাডমিরাল জিয়াংজু বা কিছু একটা হইব, মানে তিনি তার অধীনে আপনার কি করেছিলেন? জাহাজ যাত্রা করেছিলেন। মানে অ্যাডমিরাল সাহেব হয়তো এটা নেতা হইতে পারে, আর উনি ওনার জাহাজ পরিচালনা করছেন, এরকম। আর এখানে যে মার্কেন্টাইল এনার্জির কথাটা বলতেছে, এই মার্কেন্টাইল এনার্জির জন্য আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা হচ্ছে গিয়ে কি? দ্যাট লিঙ্কড ইট টু দ্য চাইনিজ কোর্ট, যা কি করেছিল? চাইনিজ কোর্টের সাথে একটা যোগসূত্র স্থাপন করেছিল, এই মার্কেন্টাইল এনার্জিকে মডিফাই করতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। দাদা মার্কেন্টাইল এনার্জির যে অ্যাডজেক্টিভ ক্লজটা, যে দ্যাট লিঙ্কড ইট টু দা চাইনিজ কোর্ট, এখানে কোর্টের মিনিংটা আসলে কি বুঝাইছে আমি পুরোপুরি ক্লিয়ার না, সরি টু সে। ঠিক আছে, তো এই অ্যাডমিরাল জিং এর পরে হিটা বড় আসলো কেন? বুঝি নাই, কি বলছেন ভাই? অ্যাডমিরাল জিং এর পরে হি, এখানে এসটা বড় হাতের আসলো কেন? বুঝি নাই, কোনটা বললেন? এটা ওনার নাম, জং হি। নামের বানানটা প্রপার নামের পুরোটাই ক্যাপিটাল লেটারে দিছে। এটা আপনি জং বোধহয় হি ওনার নাম। আপনি বোধহয় হিটাকে একটা প্রোনাউন হিসেবে ভাবতেছেন। ঠিক আছে, জি এটা জি ওই জি ভদ্রলোকের জি নাম এইরকম, ওকে, আর কিছুই না। জি, বুঝতে পারছি। তারপর কি বলতেছে? ইন ম্যাটার্স অফ স্পিরিট, ঠিক আছে, যে স্পিরিটের একটা হিসেবে, ইভেন দ্য রিভিয়ার্ড শাহজালাল অফ সিলেট ফাউন্ড এ প্লেস ইন চাইনিজ রেকর্ড, ফার্দার সিমেন্টিং সেঞ্চুরিজ ওল্ড এক্সচেঞ্জেস। মানে কি? মানে এই যে স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, এই ক্ষেত্রে কি হয়েছিল? আমাদের এই বেঙ্গল অঞ্চলের যে আপনার মুসলিম যারা হচ্ছে কি বলে শাহজালাল খুব শ্রদ্ধা করে। ঠিক আছে, এই শ্রদ্ধেয় শাহজালাল, তিনিও সিলেটের, অফ সিলেট, তিনিও কি ছিলেন? ফাউন্ড এ প্লেস ইন চাইনিজ রেকর্ড, অর্থাৎ চায়নারা যে ক্রনিকল করে গেছে বা লিখে গেছে, সেই লেখাতে এই শ্রদ্ধেয় শাহজালালের, সিলেটের শ্রদ্ধেয় শাহজালালের নামটাও কিন্তু কি এসেছিল। হুইচ, যা কি করতেছে? হুইচ ফার্দার সিমেন্টস সেঞ্চুরিজ ওল্ড এক্সচেঞ্জেস। ঠিক আছে, যা কি করে? যা হচ্ছে এই যে শত শত বছর ধরে বহমান বা চলমান এক্সচেঞ্জের যে বিষয়টা, ঠিক আছে, মানে একে অন্যের সাথে আইডিয়া বা ধারণা এক্সচেঞ্জ করতেছে, এই বিষয়টাকে আরো বেশি শক্তিশালী করে দেবে। সিমেন্টিং মানে শক্তিশালী করা। হুইচ ফার্দার সিমেন্ট, হুইচ কাটলাম,
সিমেন্ট ভার্বটাকে আইএনজি করে দিলাম, ফার্দার সিমেন্টিং সেঞ্চুরিজ ওল্ড, ঠিক আছে, আপনার এক্সচেঞ্জেস। কি বললাম বুঝতে পারছেন? জি। এই যে দেখেন এটা দাদা তাহলে এখানে মেইন ক্লজ কি ইভেন থেকে চাইনিজ রেকর্ড পর্যন্ত? ইভেন দ্য রিভিয়ার্ড শাহজালাল অফ সিলেট ফাউন্ড এ প্লেস ইন চাইনিজ রেকর্ড, এমনকি সিলেটের শাহজালালের নামও তাদের লেখায় পাওয়া গিয়েছে। ঠিক আছে, এই যে সিমেন্টিং মানে কোনো কিছুকে স্ট্রেনদেনিং করা বা শক্তিশালী করাকে বোঝায়। ঠিক আছে, এটা একটা আরেকটা জি। সুন্দর ওয়ার্ড হচ্ছে অসিফাই করা, OSSIFY, অসিফাই। অসিফাই করা মানে কোনো কিছুকে কি করা, শক্তিশালী করে তোলাকে বোঝায়। ঠিক আছে, স্যার এখানে আমাদের এই ফার্দারটা বুঝি কি নাই, স্যার? এটা জোরে বলেন, জোরে বলেন, আমাদের এখানে এই ফার্দারটা কি স্যার? এটা জোরে বলেন ভাই, এটা কি স্যার একটু অ্যাডভার্ব? জোরে বলেন, আমি কিছুই শুনতেছি না আপনার কথা। আমি হ্যালো, বলতেছে ফার্দারটা কি, ফার্দারটা মেবি অ্যাডভার্ব। অধিকতর, অধিকতর, অধিকতর। অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা বলি না ফার্দার এই কাজটা করবো না, আর ওই কাজটা করো না। ফার্দার মানে অধিকতর, মানে আরো বেশি জোরালো করতেছে শত বছর পুরনো এই এক্সচেঞ্জকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ফার্দারটা এখানে বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার জি স্যার। ওকে। এবার কি বলছে, দেজ ওয়ার নট জাস্ট ট্রানজেকশন, ভাই এগুলো শুধুমাত্র কি ছিল না, লেনদেনই ছিল না। দে ওয়ার ট্রেড ইন গ্র্যান্ডার ফেব্রিক, ওয়ান দ্যাট টুডে আনফোল্ড দ্য শেপ অফ ইকোনমিক করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যান্ড ট্রান্সকন্টিনেন্টাল সাপ্লাই চেন। ঠিক আছে, মানে কি, যে ভাই এগুলো আসলে কি না, শুধুমাত্র লেনদেন ছিল তা না। ঠিক আছে, এগুলা কি ছিল তাইলে, এগুলা ছিল আরো কিছু। ঠিক আছে, এটা ছিল কি, থ্রেড ইন এ গ্র্যান্ডার ফেব্রিক। ঠিক আছে, গ্র্যান্ডার ফেব্রিক মানে কি জানেন, বলতে পারবেন কেউ? হ্যালো, না দাদা। মানে এটা বুঝাচ্ছে এরকম যে তারা ভাই শুধুমাত্র আপনার ওই না, তার লেনদেন তা না, এটা হচ্ছে একটা সুতোয় বোনা কাপড়ের সুতাগুলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যা কি করতেছে, ওয়ান দ্যাট টুডে আনফোল্ড, যা আজ কি করে, উন্মোচন করে বা তুলে ধরে, আনফোল্ড ইন দা শেপ অফ ইকোনমিক করিডোর, যা আজকের ইকোনমিক করিডোর গুলোতে আপনি দেখতে পারতেছেন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলো দেখতে পারতেছেন, এবং ট্রান্সকন্টিনেন্টাল সাপ্লাই চেনে, অর্থাৎ আন্তঃমহাদেশীয় যে সাপ্লাই চেন সরবরাহ ব্যবস্থা, তাতে আপনি দেখতে পারতেছেন। মানে কি, মানে হচ্ছে ব্যাপারটা এরকম, মনে রাখবেন ইংলিশ যখন পড়বেন তখন তার শুধু অনুবাদটা করে ফেললেই হবে না, তার মিনিংটা অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে। এখানে মিনিংটা হচ্ছে এরকম যে এই যে আপনি আজকে দেখতেছেন দেশে চাইনিজ বিনিয়োগ আসতেছে, এটা কিন্তু আজকে আসতে যাচ্ছে তা না। এটা ভাই আমাদের অতীত হাজার হাজার বছর আগের ইতিহাসও আমরা দেখতেছি যে চাইনিজরা এখানে এসে ব্যবসা করছে, নলেজ শেয়ারিং করছে। ঠিক আছে, তো ওই ওই পুরো মানে কি বলে, পটে বোনা কাপড়ের একটা অংশ যা আজকে এখানে উন্মোচিত হচ্ছে এই ইকোনমিক করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আন্তঃমহাদেশীয় সরবরাহ ব্যবস্থার মাধ্যমে। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো, জি। জি দাদা। তারপর কি বলছি, বলছে অ্যাজ চায়না অ্যাসেন্ডস টু দ্য হাইট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড হাইটেক ইন্ডাস্ট্রি, অ্যাজ মানে কি, যেহেতু। আর এটার আরেকটা মিনিং হতে পারে অন্তস্তীয়, যে চায়না ড্যাশ 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 করায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ প্রযুক্তির শিল্প ব্যবস্থাতে একটা নতুন মাত্রায় আরোহণ করায়, এরকম অন্তস্তীয় আসবে লাস্টে। ঠিক আছে, বা আপনি এভাবে বলতে পারেন যে যেহেতু চায়না আরোহণ করতেছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ প্রযুক্তির শিল্প ব্যবস্থার নতুন মাত্রাতে। ঠিক আছে, নতুন মাত্রায়, অ্যাসেন্ড টু দা হাইটস, নতুন মানে ভিন্ন ভিন্ন মাত্রায় তারা পৌঁছায় যাইতেছে। ইট লিভ ইট লিভস বিহাইন্ড এ ভ্যাকেন্সি, সে কিন্তু আর একটা জায়গা খালি রেখে যাচ্ছে, এই স্পেস ফর ম্যানুফ্যাকচারিং টু মাইগ্রেট। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে আগে মনে করেন চায়নারা কি করতো, চায়নারা খেলনা বানাইতো। সো রাইট নাও দে আর নট ইন্টারেস্টেড ইন মেকিং টয়েস, সো দে আর থিঙ্কিং অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ, দেয়ারফর they are keeping vacant place for the
টয় ইন্ডাস্ট্রি। ওকে, তো তুমি তাহলে এখন আসো, ঠিক আছে, যে তুমি বাংলাদেশ ওনাকে বলতে পারে তুমি তাহলে ই করো, বাংলাদেশে এসে বাংলাদেশকে বলতেছে ভাই আপনারা টয় ইন্ডাস্ট্রি নিয়ে নেন আমাদের কাছ থেকে। সো ইট লিভস বিহাইন্ড এ ভ্যাকেন্সি, সে পিছনে একটা শূন্যস্থান রেখে যাচ্ছে। হুইচ ইজ এ স্পেস, রিডাকশন করে এই স্পেস, হুইচ ইজ এ স্পেস ফর ম্যানুফ্যাকচারিং টু মাইগ্রেট, মানে কি যা উৎপাদনকারীদের জন্য মাইগ্রেট করার ক্ষেত্রে আর একটা জায়গা হইতে পারে। ভিয়েতনাম হ্যাজ সিজড দ্য অপরচুনিটি, ভিয়েতনাম কি করছে, সে কিন্তু এই সুযোগটা ক্যাপচার করছে, ঠিক আছে। এই যে এখানে একটা আচ্ছা, আমার লেকচারটা কিন্তু 5-6 মিনিট পর শেষ হয়ে যাবে, বললাম না ওই ক্রেডিট কার্ডের ঝামেলার কারণে কিছু হয়নি। এটা আজকে এই ঝামেলাটা ক্লিয়ার হবে আশা করি। ভিয়েতনাম কি করছে, অপরচুনিটিটা সিজ করছে, ক্লাস শেষ হয়ে গেলে মনে করবেন যে ক্লাস শেষ, ঠিক আছে। তো এখানে দুটো ওয়ার্ড আছে দেখেন, সিজ, একটা ওয়ার্ড আছে সিজ, SEIZE। সো দিস ওয়ার্ড সিজ, আপনি দেখবেন এই দুটো ওয়ার্ড কিন্তু প্রায় টাইমই একটা ওয়ার্ড মিলাই দিই, এই যে SEIZE, সিজ, আর একটা হচ্ছে অকুপাই করা, ঠিক আছে। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ওয়ার্ড, খেয়াল রাখবেন, হ্যাঁ। মানে এটা মানেও দখল করা, অকুপাই মানেও দখল করা, ঠিক আছে। তো কি বলতেছে যে ইসরায়েল বলতেছে যে উই আর গোয়িং টু সিজ দা গাজা 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 ভ্যালি, ঠিক আছে, বা গাজা স্ট্রিপ। মানে কি আমরা এটা দখল করতে যাচ্ছি, কিংবা আমরা বলতে ওরা বলতেছে কি উই হ্যাভ সিজড এ পার্ট অফ গাজা স্ট্রিপ, মানে গাজা অংশের কোন একটা অংশকে আমরা দখল করে ফেলছি। এই ক্ষেত্রে এটা সিজ, যে হ্যাঁ আমরা রিসেন্টলি দখল করছি, কিন্তু যখনই এটা লং টার্ম হয়ে যাবে তখন এটা হয়ে যাবে অকুপাই করে নিয়েছে, ঠিক আছে। যেমন এই মুহূর্তে আমরা বলতে পারি যে রাশিয়া হ্যাজ অকুপাইড 1/3 অফ দ্য ইউক্রেন, কারণ এটা দীর্ঘদিন ধরে আছে। কথা বুঝতে পারছেন কি বলছি? জি, বুঝতে পারছি। তো সিজটা হচ্ছে টেম্পোরারি, অকুপাইটা হচ্ছে একটু লং টার্ম। এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে কি, আরেকটা ওয়ার্ড আছে অ্যানেক্স করা, অ্যানেক্স মানে সংযুক্ত করে নেওয়া। এটা নেটে ঘাইটেন, এটার মিনিংটা জানতে পারবেন, ঠিক আছে। অ্যানেক্স করা, দেখবেন ক্রিমিয়ার ক্ষেত্রে কিন্তু বলা হয় না যে রাশিয়া হ্যাজ অকুপাইড দ্য ক্রিমিয়া, বলা হয় রাশিয়া হ্যাজ অ্যানেক্সড ক্রিমিয়া, বলে না? হ্যাঁ দাদা, দখল করে ফেলা। হ্যাঁ তাই ভাবে নিবে কি এনএক্স মেবি। হ্যাঁ, তো এগুলো কিন্তু পড়তে হবে, বুঝতে হবে। সো অ্যানেক্স, সিজ, অকুপাই, তো দে আর ডিফারেন্ট ওয়ার্ড, ঠিক আছে। সো হ্যাজ ইন্দোনেশিয়া, এই যে দেখেন, ভিয়েতনাম অপরচুনিটি দখল করছে, ইন্দোনেশিয়াও তা করছে, দেন হোয়াই নট বাংলাদেশ, বাংলাদেশ তাহলে কেন না, ঠিক আছে। তারপর কিছু, আচ্ছা আমার লেকচার টাইম শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। তারপরে ডিপসিক, চায়নার লেটেস্ট ফোরে ইন্টু AI, ঠিক আছে। এখানে আপনি একটু কষ্ট করে এই যে কি বলে এই যে কি বলে এই যে ডিপসিক তো আপনারা সবাই মোটামুটি জানেনই, ঠিক আছে। আর কি কমু, আপনারা এই যে কি বলে এই ফোরে ওয়ার্ডটা মানে একটু মুখস্থ করে নিয়ে নেন, কাজে লাগবে, ঠিক আছে। ফোরে মানে হচ্ছে অ্যাটাক, ওকে। যে চায়নার সর্বশেষ আক্রমণ ইন্টু AI, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আপনার কি লেটেস্ট একটা আক্রমণ, যে ভাই আমরা আইতেছি, আমাদের জিনিসপত্র নিয়ে তো রেডি থাক, ঠিক আছে, এরকম বলে দিচ্ছে। হ্যাঁ, কি বুঝি না, জোরে বলেন ভাই। কতটা পাগল সুদা টাকা আনে বেরিয়ে মনে করতে পারি না। তো কি দাদা বলতেছে আনওয়ান্টেড যে নোয়েস। চায়নার মানে লেটেস্ট অ্যাটাক হইতেছে AI এর উপরে, এটা দিয়ে ডিপসিক দিয়ে। তো ডিপসিক কি করছে, সিগন্যালস করছে এ শিফট, ঠিক আছে। এই ডিপসিক অ্যাডজেক্টিভ ক্লজ গুলো ছিল কি, হুইচ ইজ চায়নাস লেটেস্ট ফরে ইনটু AI, যা হচ্ছে চায়নার AI জগতে নতুন আক্রমণ। হুইচ কেটে দিয়েছে, ইজ কেটে দিয়েছে। ডিপসিক কি করছে, সিগন্যাল করছে একটা শিফট, এটা একটা পরিবর্তনকে ইঙ্গিত দিয়েছে, ঠিক আছে। সো এই আর্টিকেলটা পুরোপুরি শেষ করেন, হ্যাঁ। এটা দিয়ে যদি কথা উঠছে, আর একটা ওয়ার্ড আপনাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে গিয়ে কি সিজ, অকুপাই, আর হচ্ছে ক্রনিক আমরা শিখলাম, এই NA শিখলাম। আর একটা হচ্ছে কি ক্রনিক, ঠিক আছে, ক্রনিক। হ্যাঁ, এটা শিখে রাখেন, কাজে লাগবে। ক্রনিক, ক্রনিক মানে কি আমরা মনে রাখবো, ক্রনিক মানে হলো আপনার ইয়েকে বোঝায়, আপনার কি বলে দীর্ঘদিন ধরে থাকা কোনো ব্যথাকে বোঝায়, ঠিক আছে, ক্রনিক। আর একটা ওয়ার্ড কি, আর একটা ওয়ার্ড হচ্ছে অ্যাকিউট, অ্যাকিউট মানে তীব্র ব্যথাকে বোঝায়। তো ক্রনিক ব্যথাটা দীর্ঘ মানে অনেক জোরালো হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু অ্যাকিউট পেইনটা অনেক বেশি পেইন হবে। সো ক্রনিক পেইন ইজ এ লং টার্ম পেইন, ইট মাইট বি সিভিয়ার, ইট মাইট বি মাইল্ড, বাট অ্যাকিউট পেইন ইজ এন সিভিয়ার পেইন হুইচ ইজ শর্ট পেইন, মানে রিসেন্টলি হচ্ছে এরকম বোঝায়। বাট ক্রনিক মানে দ্যাট ইউ আর ক্যারিং ফর লং টাইম। কি বললাম, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট